বাংলাদেশের রাজনীতির গেম গন্তব্য সব বদলে গেছে। উলটপালট হয়ে গেছে রাজনীতির গতিধারা। ক্ষমতার মসনদের খুঁটি অনেকের সরে গেছে, অনেকের আবার শক্ত হয়ে গেছে। অনেকের পা পিচ্ছিল পথে, অনেকে আবার দৃঢ় পথে হাঁটা শুরু করেছেন। এরা কারা? আর বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন হলো কেন? কেন অতীতে এরকম পরিবর্তন হয়েছে? বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন হওয়ার তিনটি এলিট বডি রয়েছে। একটি হলো এফবিসিসিআই, বাংলাদেশ বিজনেস ফেডারেশন কাউন্সিল, এফবিসিসিআই, যারা ব্যবসায়ীদের সংগঠন, এটা একটা এলিট ইলেকশন। এখানে যারা জিতে তারা রাজনীতিতে অনেক ক্ষমতা রাখে, টাকাওয়ালাদের সংগঠন এটা। আরেকটা কি? ডাকসুর ইলেকশন বাংলাদেশের গতি প্রকৃতি পরিবর্তনে ভূমিকা রাখে। আর দুটি জিনিসকে একভাবে দেখা হয়। একটা হলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সমিতি। এই তিনটি জিনিস রাজনীতিকে শক্তিশালী করে। সুপ্রিম কোর্ট বার এবং ন্যাশনাল প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সমিতি, এই দুটাকে এক করে দেখা হয়। তাহলে তিনটা জিনিস কি হলো? চারটা ধরতে পারেন আপনি। এক হলো ডাকসুর ইলেকশন, এফবিসিসিআই, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং আপনার সাংবাদিক সমিতি। এই চারটার মধ্যে সবচাইতে বেশি প্রভাব রাখে কিন্তু ডাকসু। আর অন্যগুলো যেটা আছে এরা এগুলোকে শক্তি দেয়। তো ডাকসু কিভাবে? ডাকসুর প্রভাব এত বেশি, এই পর্যন্ত সেই ব্রিটিশ আমল থেকে যারা ক্ষমতায় এসেছে তারা সবাই চাইছে যে ডাকসুটা বন্ধ থাকুক। কারণ ডাকসুর প্রভাব এতই বেশি, অনেক ক্ষমতাবানও ডাকসুর সিদ্ধান্তের বা সাইকোলজির বাইরে যেতে পারে না, এতই প্রভাব। এর কারণটা কি? কারণ হলো ঝকমকে তকতকে তরুণদের একটি সংগঠন, নির্বাচিত সংগঠন ডাকসু। তার উপরে সবচাইতে এলিট এরিয়াতে এটি অবস্থিত এবং সারা বাংলাদেশ থেকে বাছাই করে মেধাবী ছাত্রদেরকে এখানে নিয়ে আসা হয়। এই ছেলেগুলা অনার্স শেষ করে আস্তে ধীরে পড়াশোনার যখন শেষ পর্যায়ে আসে, মাস্টার্সে যায়, এরা জ্ঞান গরিমায় আভিজাত্যে বেশ দক্ষ প্রাজ্ঞ হয়ে ওঠে। সব ধরনের নলেজের সমাগম থাকে এদের মধ্যে। এই জিনিসটি এদেরকে আভিজাত্য দেয়, এলিট হয়ে ওঠে ডাকসু। আপনাদের কাছে কি ক্লিয়ার আমার কথাটা? সেই ডাকসুতে এবার জিতেছে শিবির জিতেছে তো জিতেছে, এমনভাবে জিতেছে, ডিডন্ট থিঙ্ক হাউ ডিপিট দেম। আর কোনো পথ থাক না, মানে হয়তো এমন হয় না, আহা 1000 ভোটে হারলাম, আর যদি 1000 ভোট এভাবে হতো তাহলে আমরা জিতে যেতে পারতাম। কিন্তু শিবির বা জামায়াত এমনভাবে জিতেছে যার আশেপাশে কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যায় না, চিন্তাই করা যায় না। সবাই মিলে যে ভোট পেয়েছে তার প্রায় সমান পেয়েছে সাদেক কায়েম, অল্প কিছু কম। তো এটা কিভাবে গতিপথকে পরিবর্তন করলো? এখন ধরেন বাংলাদেশের যে অপরাধী ব্যবসায়ীরা আছে, কিছুটা অপরাধ ভোগে সিন্ডিকেট করেছে, মানুষ হত্যা করেছে, খুনি শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে, তারা নড়ে চড়ে বসেছে। ডাকসুতে এই অবস্থা, মার্জিনাল লেভেলে কি অবস্থা, ভোটে কি অবস্থা হবে? ভোটে যদি জামাতে এসে যায়, তাদের চিন্তা ভাবনা নড়ে গেছে। তারা আবারও 5 আগস্টের পর যেভাবে জামায়াতের দিকে অনেকে ঝুঁকতে চেয়ে এসালম বা এরকম অপরাধ মেঘনা গ্রুপ অপরাধীরা আবার জামাতের সাথে জোট বেঁধেছে, আমদাদুর রহমান পার্থদের সাথে, অর্থাৎ বিএনপি জোটের সাথে তারা জোট বাঁধতে নেগোসিয়েশনে যেতে শুরু করেছে। ডাকসু ইলেকশনের পর এসব অপরাধী ব্যবসায়ীরা জামাতের সাথে নতুন করে যোগাযোগ শুরু করে দিছে। তলের খবর, ভিতরের খবর ভাই যদি জানেন। কিন্তু জামায়াত একটু ইথিক্যাল, নৈতিক, অন্যদের চাইতে একটু সৎ হওয়ার কারণে, জামাতকে আমি ফেরেশতা বলছি না ভাই, এখানে অপরাধী আছে কম, তো অন্যদের চাইতে বা বিএনপির চাইতে অনেক ভালো, আওয়ামী লীগের চাইতে তো ফার ভালো, নির্ভর করার মতো, বিশ্বাস করার মতো, তাই না? তারা এখন জামাতের সাথে নেগোসিয়েশন করা শুরু করে দিয়েছে। এই খবর কি জানেন? মারাত্মকভাবে শুরু করে দিয়েছে। তাও জামায়াতের 3rd লেভেলের লিডারের সাথে, থানা পর্যায়ের লিডার অথবা জেলাতে গিয়ে
কেন্দ্রীয় নেতাদের সাথে এরা খুঁজে পায় না। কেন্দ্রীয় নেতারা এসব অনৈতিক লোকদের সাথে সচরাচর দেন 5ই আগস্টের পরে বিএনপির কেন্দ্রীয় নেতারা আপনার যেমন দিলীপ কুমার আগারওয়াল, ওই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক, তার সাথে গোপনে সাক্ষাৎ করেছে কে? খায়রুল কবির খোকন। এসালমের প্রতিনিধি সাক্ষাৎ করেছে কার সাথে? সালাউদ্দিন আহমেদের সাথে। লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে, মেঘনা, এরা ডাইরেক্ট কেন্দ্রীয় নেতাদের সাথে, যেখানে নৈতিকতার একটা প্রশ্ন উঠে যায়। কিন্তু দেখেন এরা সাহসী করতেছে না জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সাথে, এরা যাচ্ছে মার্জিনাল নেতাদের সাথে কথা বলতে। রাজনৈতিক পট পরিবর্তনের ধারাটা কিভাবে বদলেছে বুঝতে পারছেন? অর্থাৎ এখন আবার জাকসুতে অবস্থা হচ্ছে। বাংলাদেশের সব ইউনিভার্সিটি কলেজে ভিপিজিএস বা ভালো ভালো পজিশনগুলা হয়তো বা ডাকসুর মতো নাও হতে পারে। সাদেক কায়েমের মতো এলিট, আভিজাত্যপূর্ণ, বিশ্বস্ত, কুল, ব্যালেন্স লিডার অন্য জায়গায় এরকম নাও থাকতে পারে, খুব স্বাভাবিক, তাই না? তবে মেজর উইন পজিশনটা জামাতের থাকবে, এই জিনিসটা ব্যবসায়ীরা বুঝতে পারছে খুব ভালো করে। ব্যবসায়ীরা এখন বিএনপির থেকে সরে যাচ্ছে, বিএনপির পাছা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হলো সেনাবাহিনী ওয়াকার সহ যে 180-79 জন অপরাধী সেনা অফিসার আছে, যারা সেনাবাহিনীর বদনাম করে রাখছে, জনগণ থেকে সেনাবাহিনীকে দূরে সরিয়ে রাখছে, এসব অপরাধীরা গেম খেলছে, ইউনূসকে অসহযোগিতা করছে, জুলাই আন্দোলনকে ডিমোটিভেট করছে, তারাও নড়ে চড়ে বসেছে, খামোশ হয়ে গেছে। তারা তো বিএনপির সাথে তলে তলে আলাপ করছে, ভাই আমরা আপনাদেরকে ক্ষমতায় আনবো, আপনারা আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের দুর্নীতি, চুরি, খুনগুলা না দেখার ভান করবেন, বিডিআর বিদ্রোহের বিচারটা করবেন না। এইভাবে বিএনপির সাথে একটা ভার্বাল নেগোশিয়েট গেছে। কিন্তু ডাকসুর ইলেকশন বিজয়ের পর এই কারণে ওয়াকার ডাকসু থামিয়ে দিতে চাইছে, এখন জাকসু থামিয়ে দিতে চাচ্ছে। জামায়াতের ক্ষমতার একটা নৈতিক ক্ষমতার একটা বহিঃপ্রকাশ ঘটে গেছে না। এখন সারা বাংলাদেশ কিন্তু সারা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। এটা কি আপনার মনে হয় বাড়িয়ে বলছি? ভারতে খবর হয়ে গেছে, ভারতের সাবেক পররাষ্ট্র মন্ত্রী শশী থারুর সংসদে সাদেক কায়েমের নাম ধরে আলোচনা করছে। কোথায় পৌঁছাইছে বুঝছেন? আমেরিকাতে নিউ ইয়র্ক টাইমসের নিউজ হয়েছে, আল জাজিরাতে নিউজ হয়েছে, ওয়াশিংটন পোস্টের নিউজ হয়েছে, ফক্স নিউজের নিউজ হয়েছে। দেখছেন? এগুলো সার্চ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। এই অবস্থায় এখন সেনাবাহিনীও এখন দোদুল্যমান অবস্থায় আছে। হায় আল্লাহ, জামায়াত তৈল জুলাই আন্দোলনের অন্যতম প্রধান স্টেক হোল্ডার, যেখানে বিএনপি ধারে কাছে নাই, সেই জামাত এখন চলে আসছে। বিএনপির লগে যা এখন আঘাত করলাম, এখন কি হবে? এই প্রশ্ন তাদের মধ্যে। গতিপথ বদলে গেছে, ঘুরে গেছে, মোটিভ চেঞ্জ হয়ে গেছে, চলে আসতে পারে জামায়াত ক্ষমতায়। বিএনপির কি হবে? বিএনপি অপরাধী চাঁদাবাজরা কোন পথে যাবে? বিশ্বকে কি জামাত ট্যাকেল দিতে পারবে? জামাতের মধ্যে পররাষ্ট্রনীতি প্রণয়ন করার মতো লোক আছে যে সারা পৃথিবীর পররাষ্ট্রনীতিকে কন্ট্রোল করতে পারবে, নেগোসিয়েশনে নিতে পারবে? কে সে? জামাতের সেই দক্ষ পররাষ্ট্রনীতি প্রণয়নকারী বেরিয়ে আসবে 2-1 দিনের মধ্যে। সেই দক্ষ লোক কোথায় লুকিয়ে আছে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।